প্রিয় দর্শক, আজকে আমরা একটা মাইল ফলক ছুঁতে যাচ্ছি। দেখতে দেখতে প্রবাসী মুখের ৭০০তম পর্ব আজ প্রচার হচ্ছে। আমাদের সাথে এতদিন সঙ্গে থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে আমরা আজকের পর্বটি শুরু করতে চাচ্ছি। প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ৭০০তম পর্বটি দেখার জন্য। প্রবাসী মুখের আজকের অতিথিদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন ডক্টর সেলিম রেজা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক। আপনাকে ৭০০তম পর্বের প্রবাসী মুখে আমন্ত্রণ, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সাথে আরেকজন রয়েছেন কাজী শিহাব, তিনি কানাডার অভিবাসন পরামর্শক। আপনাকেও ৭০০তম পর্বে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করে দেবো। তার আগে আমার পরিচয় তো বরাবরই দিয়ে থাকি, আমি ইমরুল কায়েস, এই অনুষ্ঠানটি সঞ্চালনা করে থাকি। আজকে আমরা অভিবাসন নিয়ে কথা বলবো, কানাডার অভিবাসনের কথা বলবো, সাথে আমাদের প্রবাসী, আমাদের যে শ্রম সংস্কার কমিশন হয়েছে সেখানে আমাদের প্রবাসীদের নিয়ে কী ধরনের বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। এবং একই সাথে আমরা তুলে ধরার চেষ্টা করব যে গত সরকারের আমলে বিভিন্ন দেশকে কেন্দ্র করে প্রবাসী খাতে যে ধরনের সিন্ডিকেট আমরা লক্ষ্য করেছি, কিছু কিছু দেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটার কোনো পরিবর্তন হয়নি, বরং নতুন করে মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু নতুন করে আবারও সিন্ডিকেট শুরু হয়েছে। তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমি প্রথমে ডক্টর সেলিম রেজা আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা গত সরকার আমলেতে দেখেছি, বিশেষ করে মালয়েশিয়া নিয়ে এক ধরনের সিন্ডিকেট দেখেছি যে কিছু চিহ্নিত এজেন্সির মালিক, তারা গত সরকার আমলেই তারা লাইসেন্স পেয়েছে এবং তখন তারা একটা সিন্ডিকেট করে মালয়েশিয়ায় ব্যবসা করতো। কিন্তু এখন আমরা এই যে জুলাইয়ের পরে আমরা অনেক ক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন দেখলেও এই ক্ষেত্রে কিন্তু সে ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি না। তো এর কারণ কি, বা এই সম্পর্কে আসলে আপনাদের কাছে কি খোঁজ খবর? জি, আপনি যথার্থই বলেছেন। বিগত সরকারের সময়ে যে দুর্বৃত্তায়ন বা যেই ধরনের করাপশন আমরা দেখেছি এই মাইগ্রেশন সেক্টরে, সেটির একটি বড় দিকই ছিল মালয়েশিয়ার বাজারটাকে আমরা পুরোটাই হারিয়ে ফেলতে বসেছি। এবং দীর্ঘদিন ধরে কিন্তু মালয়েশিয়াতে সরকারিভাবে লোক পাঠানো বন্ধ রয়েছে। এবং সেই প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে এই অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেবের অনেক ভালো সম্পর্ক রয়েছে। এবং সেই সম্পর্কের জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মালয়েশিয়া পুনরায় বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু সমস্যাটি হলো যে কোন প্রক্রিয়ায় এই মানুষগুলোকে পাঠানো হবে, এবং সেই প্রক্রিয়ায় গিয়ে দেখা যাচ্ছে পুরনো যে দুর্বৃত্তরা রয়েছিল তারা বা তাদেরই পরিচিত লোকজন তারা বিভিন্ন নামে এসে এই প্রক্রিয়াটিকে আবার প্রভাবিত করতে চায়। চিহ্নিত কিছু লোক সরে গেছে, কিন্তু তার সাথে আরও যে পুরনো লোকজন ছিল সিন্ডিকেটের সাথে, তারা আবার সামনে। একদম তাই। এবং এই সিন্ডিকেটটি এতটাই শক্তিশালী এবং এতটাই বৃহৎ আকারে যে সবার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া যায়নি। এখন যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি তারা কিন্তু এখনও সোচ্চার রয়েছে এবং তারা তাদের মতো করে তাদের নেটওয়ার্ক দিয়ে আবার এই প্রক্রিয়াটিকে কলুষিত করতে চাচ্ছে। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে কয়েকদিন আগেই কিন্তু রিক্রুটিং এজেন্টদের একটি অংশ তারা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছে কোনোভাবেই যেন মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়াটি আবার আগের মতো করে দুর্বৃত্তায়নের মধ্যে না পড়ে। এবং সামগ্রিকভাবেই কিন্তু সরকারও অঙ্গীকার করেছে যে এই ব্যবস্থাটিকে একেবারে ঢেলে সাজাতে হবে এবং সুন্দরভাবেই যেন এবার মানুষগুলো যেতে পারে এবং মালয়েশিয়ার বাজারটা যেন আমাদের অনুকূলে থাকে। এখন এটি দেখার বিষয় যে কতটুকু আমরা সফল হতে পারি। কিন্তু আপনি যেটা বলছেন সেটাই সত্য যে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লেয়ারে বা বিভিন্ন পরিসরে কিন্তু আগের দুর্বৃত্তরা কিন্তু সোচ্চার রয়েছে এবং তাদের হাত অনেক বড় এবং তারা চায় এই ব্যবসাটিকে আরও বেশি লাভজনক করতে। এবং লাভের অঙ্কটা কত সেটা দেশবাসী জানে। কয়েক হাজার কোটি টাকা তারা লোপাট করে নিয়েছিল এবং যেখানে একটা মানুষ ৮০,০০০ টাকা যাওয়ার কথা সেখানে ৭ লাখ, ৮ লাখ, ১২ লাখ টাকা পর্যন্ত খরচ করেছে। এটা কি মালয়েশিয়ার ক্ষেত্রে? ১২ লাখের কথা বলছেন? ১২ লাখ মালয়েশিয়ার ক্ষেত্রেই হয়েছে। বহু মানুষ অনেক টাকা পরিশোধ করেও শেষ পর্যন্ত ফ্লাইটের টিকিট না পেয়ে ফিরে এসছে বিমানবন্দর থেকে, আমরা সেগুলোও জানি। অনেক মানুষ আত্মহত্যা করেছে, অনেক মানুষ দুর্বিষহ জীবনযাপনের মধ্যে পড়েছে। কারণ বিদেশ যাওয়া মানেই তো শুধুমাত্র নিজের টাকা খরচ করে মানুষ যায় না, সেই উপলক্ষে মানুষ অনেকে ঋণ গ্রহণ করে, অনেকে নানাভাবে অর্থ সংগ্রহ করে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রক্রিয়াটিতে এখনও পর্যন্ত আমরা হয়তো একটু ভেবে নিয়েছিলাম যে হয়তো বা এই নতুন সরকারের সময়ে সম্পূর্ণরূপে নতুনভাবে শুরু করা যাবে, কিন্তু এখানে কিন্তু আশঙ্কা এখনও রয়ে গিয়েছে। কিন্তু আমরা প্রবাসী কল্যাণে মন্ত্রণালয় যে উপদেষ্টাকে দেখছি, তিনি তো আসলে এই জুলাই স্পিরিটের সাথে সম্পৃক্ত ছিলেন, আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। তো তারপরে তার আমলে তো আসলে কিছুটা পরিবর্তন আমরা আশা করতেই পারি। জি, তা তো বটেই।
কিন্তু এটি ভুলে গেলে কিন্তু চলবে না যে এই সরকারের একটি বড় দুর্নাম বা সমালোচনা হচ্ছে এই সরকার অনেকটা প্রশাসন নির্ভর সরকার। কারণ আমলা নির্ভর সরকার বলতে যা বোঝায় সেটারই কিন্তু অনেকগুলো লক্ষণ আমরা দেখতে পেয়েছি। উপদেষ্টা হিসেবে কে কতটুকু কি করছেন সেটি তো অন্য আলোচনা, কিন্তু পুরো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা নীতি প্রণয়ন প্রক্রিয়াটাতে কিন্তু আমলারা অনেক বেশি প্রভাবশালী। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে অনেক মন্ত্রণালয়ে কিন্তু আগের সরকারের অনুকূলে থাকা লোকজন এখনও পর্যন্ত সোচ্চার রয়েছে এবং তাদের কাজের প্রতি তাদের মনোযোগ বা কাজের প্রতি তাদের নিষ্ঠা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। কিন্তু অনেকটা নিরুপায় হয়েও কিন্তু কিছু মুষ্টিমেয় মানুষের উপরেই নির্ভর করতে হচ্ছে, যে কারণে নীতি গ্রহণ প্রক্রিয়ার মধ্যে যতটুকু নতুনত্ব আসার কথা ততটুকু কিন্তু আসেনি। এবং আমরা সেই কারণেই খুব বেশি আশাবাদীও কিন্তু হতে পারছি না যতটা শুরুর দেখেছিলাম। কারণ আমরা দেখতে পাচ্ছি যে পুরনো লোকগুলোই তারা কোনো না কোনোভাবে এখানে বিভিন্ন রকমের প্রভাব খাটাতে চাচ্ছেন, বা পুরনো লোকগুলো তাদের পরিচিত লোক দিয়ে এই ব্যবস্থাগুলোকে তারা ভাঙতে চাচ্ছেন। তো সেই জায়গা থেকে একটি বড় চ্যালেঞ্জ হবে এই মন্ত্রণালয়ের এবং এই মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সকলে, যে সামনে নতুন বাজার খুঁজে তো দেখতেই হবে, যে বাজারগুলো আমাদের হারিয়ে গিয়েছিল শুধুমাত্র দুর্নীতি এবং নানা অনিয়মের কারণে, সেই বাজারগুলোকে কিন্তু পুনরুদ্ধার করতে হবে। এছাড়া আমাদের কোনো বিকল্প নেই। শুধুমাত্র মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে জনসংখ্যায় আমরা বা সংখ্যার দিক থেকে হয়তো বা কিছু প্রবাসীকে পাঠিয়ে আমরা গর্ববোধ করি যে 5 লাখ যাচ্ছে বা 6 লাখ যাচ্ছে। এই একটি বিশেষ এলাকা ভিত্তিক শ্রমবাজার রেখে কিন্তু খুব বেশি সফল হওয়া যাবে না সত্যিকার অর্থে, যদি আমরা অভিবাসনের সুফল পেতে পারি। আমরা বলছি যে 17 দিনে $2 বিলিয়ন এসছে, এটি যেমন আমাদের জন্য গর্বের বিষয়, এটি কিন্তু আমাদের জন্য আশঙ্কারও বিষয় যে আজকে আমার 17 দিনে $2 বিলিয়ন আসছে, আগামী বছর কি আসবে কিনা, আগামী 5 বছরে আমরা এটিকে ধরে রাখতে পারবো কিনা। তার মানে এখানে সাস্টেনেবিলিটি একটা বড় বিষয়। লং টার্মে বা একেবারে দীর্ঘমেয়াদে আমরা যদি এই সুবিধাগুলো পেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে বাজার পরিশুদ্ধ করতে হবে এবং মানুষ পাঠানোর প্রক্রিয়াটাকে সুন্দর করতে হবে। আমি এই বিষয়ে আরেকটি কথা না বললেই পারছি না। কয়েকদিন আগে আপনি নিজেও দেখেছেন বা শুনেছেন যে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন যে বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে যত সমস্যা বা অনিয়মের মধ্যে আমরা পড়ি তার প্রায় 80% ঢাকা কেন্দ্রিক বা ঢাকা থেকেই হয় বা আমাদের তরফ থেকেই হয়। এটি কিন্তু পূর্ণাঙ্গ রূপে যে সত্যি সেটাও বলা যায় না, কারণ আমরা যখন দোষগুলো নিজের গায়ের উপরে চাপিয়ে নিই তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে যে দেশগুলোতে আমরা লোক পাঠাই তাদের কি কোনো দায় দায়িত্ব নেই? অবশ্যই। এবং আপনি জানবেন যে আমরা যে আমরা ওই দায়ের বিষয়টা জানবো যে শুধুই কি আমাদের দায় নাকি, মানে যে সমস্ত দেশে আমরা সেন্ড করি সেখানেও দায় আছে। তার আগে আমি কাজী শিহাব আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমরা এই যে শ্রমবাজারে পরিবর্তনের কথা ভাবছি, প্রবাসী খাতে পরিবর্তনের কথা ভাবছি, ঠিক একইভাবে আমরা গত সরকার আমরা নানা ধরনের তো অনিয়ম হয়েছে। আমরা দেখেছি যে কিছু মানুষ তারা অর্থ পাচার করেছে, বিশেষ করে কানাডাতে পাচার করেছে, সেখানে তারা গিয়েছে। তো কানাডাতে যারা ওই যে অর্থ পাচার করেছে এবং সেখানে তারা অনেকে বসবাসও করছেন, কমিউনিটিতে তাদের চলাফেরা, তাদের প্রভাব কেমন পড়ছে, এই বিষয়টা যদি আমাদেরকে একটু। ভালো একটি তথ্য দিয়েছেন। শুধু কানাডা না, মানে এই বিষয়টা আপনারা জানেন যে কানাডা, ইউএসএ, মালয়েশিয়া, দুবাই, মানে যেই দেশগুলোতে ইমিগ্রেন্ট বা ইনভেস্টমেন্টের একটা সুযোগ থাকে তারা সবাই কিন্তু এই সুযোগটা নিয়েছে। আর আমি এখানে আরেকটা বিষয় বলবো যে যারা এই ধরনের সরকার পরিবর্তনের সাথে সাথে সুযোগ নিয়ে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, সেটা অর্থনৈতিকভাবে বা সেটেলমেন্টের জায়গা থেকে, তারা কিন্তু বিষয়টা কিন্তু হুট করে না। এটা কিন্তু তারা একটা লং টার্ম প্রসেসের মধ্যে অনেক আগে থেকেই তারা একটা সেফ হোম মতো ক্রিয়েট করে রাখে। আমি যদি কানাডার কথা বলি, 2019-এর আগ পর্যন্ত একটা প্রোগ্রাম ছিল যে আপনি নির্দিষ্ট টাকা ইনভেস্ট করলে, সেটা ওখানে যদি কোনো প্রপার্টি কিনতেন বা কোনো ব্যবসায় যদি আপনি ইনভেস্টমেন্ট পার্টনার হিসেবে থাকতেন, তখন কিন্তু তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হতো। তো আপনারা এটা তো আরও ভালো জানেন যে যেসব নাম করা স্বল্প সংখ্যক মানুষ হয়তো টাকা পাচার করে ওখানে চলে গেছে, তারা কিন্তু আজকে যায়নি, তারা অনেক আগে থেকেই ধীরে ধীরে তাদের এস্টাবলিশমেন্টটা করে রেখেছে এবং তাদের ওই জায়গাটা এমনভাবে তৈরি করে যে কোনো একটা সমস্যা হলে আমি ওখানে চলে যেতে পারবো। এবং তার আগে একটু জানতে চাচ্ছি যে কানাডা সরকার বা বিশ্বের উন্নত দেশগুলোতে যেখানে বিনিয়োগ করা যায়, সেখানে এই যে টাকা পাচার না করে বৈধভাবে কি সেখানে সেটেল হয় না, বা বৈধভাবে সেই পরিমাণ বিনিয়োগ সেখানে নিয়ে সেখানে সেটেলমেন্ট, সেই বিষয়টা বলছিলাম যে 2019 পর্যন্ত এই সুযোগটা ছিল। হ্যাঁ, এবং দেখা গেল যে আজকে 2025-এ এসে বা 6 বছর আগে এসে আপনি বলতে পারেন যে গত 2-3 বছরে কেউ গিয়েছে, এরা কিন্তু আরও আগে থেকে গিয়েছে। আচ্ছা, আগে থেকেই শুরু তারা ওখানে এস্টাবলিশমেন্টগুলো করে এসছে, সেটা কানাডাতে আছে, ইউকেতে আছে, আপনার ইউএসএতে আছে। তো তারা এস্টাবলিশমেন্টগুলো ওই সুযোগটা নিয়েই রেখেছে।
হ্যাঁ, 2019-এর পরে যে জায়গাগুলো আছে সেই ইনভেস্টমেন্ট ক্যাটাগরি যেটা আমরা বলি, যেখানে হয়তো আপনার একটা হিউজ যেমন $1,00,000 থেকে $5,00,000 $10,00,000 পর্যন্ত ইনভেস্টমেন্ট করা লাগে। এখন সেই ইনভেস্টমেন্টের জায়গাগুলোতেও কিন্তু আছে, এবং এখানে যে টাকাগুলো যায় সেটা কিন্তু ভিন্ন পন্থায় যায়। লিগালি কিন্তু বাংলাদেশ থেকে টাকা আসলে বের করা সম্ভব না। তো যখন একটা পদ, এবং 2019-এ কানাডা সরকার কিন্তু এই যে ইনভেস্টমেন্টের যে জায়গাটা ছিল, যে আপনি যে কোনো একটা প্রপার্টি কিনলে আপনি পিআর পেতেন, ওই প্রোগ্রামটা কিন্তু বন্ধ করে দিয়েছে, কিন্তু বিকজ তারাও এটা বুঝতে পারছিল যে এখানে অন্যভাবে টাকা আসছে। তো এটা গেল একটা, যে কিভাবে তারা যাচ্ছে। সো ইটস এ লং প্রসেস। আর সেকেন্ড আর একটা বিষয় যেটা আপনি বললেন যে তারা ওখানে কি করছে বা কমিউনিটিতে কিভাবে আছে, বেগমপাড়ার নাম তো আপনারা সবাই শুনেছেন। সো মূলত এই ধরনের মানুষগুলো কিন্তু আইসোলেটেড থাকে, যে বেগমপাড়া বলতে স্পেসিফিক কোনো জায়গা নেই, বিভিন্ন এলাকাতে রিচ যে পশ এলাকাগুলো, সেখানে তারা প্রপার্টি কিনেছে, বাড়ি কিনেছে, সেখানে তারা থাকেন, এবং অধিকাংশ ক্ষেত্রে এটা কিন্তু কমিউনিটির সাথে খুব বেশি ইনভলভ হন না, একটু আইসোলেটেড থাকেন। কারণ যারা ওখানে যান তারা কিন্তু কম বেশি পরিচিত মুখ, দেশের প্রেক্ষাপটে তারা কিন্তু পরিচিত। আবার কিছু মানুষ আছে যারা হয়তো এখানে কমিউনিটিতে এঙ্গেজ ছিলেন, ওখানেও তারা কমিউনিটিতে এঙ্গেজ যান একটা মানে একটা মুখোশ পরে ভালো মানুষ সেজে ওখানে যান। এখন সাধারণ মানুষের পক্ষে কিন্তু সব ধরনের ইনফরমেশন তাদের পক্ষে পাওয়া সম্ভব হয় না। তো যারা নাম করা চিহ্নিত যে এই মানুষগুলো খারাপ, এরা টাকা পাচার করে এখানে এসছে, তারা কিন্তু কমিউনিটিতে কখনো ইনভলভ হন না। তবে অস্বীকার করবো না, কিছু মানুষ সেখানে ইনভলভ হচ্ছেন, কমিউনিটিতে থাকছেন, তারা বিভিন্ন প্রোগ্রাম যখন হচ্ছে সেখানে স্পন্সর হচ্ছেন, বা কোনো বিজনেস ইনভেস্টমেন্ট হচ্ছে, তারা কি ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে কমিউনিটির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখি যে পাচার হওয়া অর্থ ফেরত নেওয়ার জন্য বাংলাদেশ সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে, নানাভাবে তারা চেষ্টা করছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে কমিউনিটির লোকজন কি এক্ষেত্রে কোনো সহায়তা করতে পারে কিনা, কারণ তারা তো তাদের চোখের সামনে এই লোকগুলো ঘুরে বেড়াচ্ছে, বা হয়তো কমিউনিটির সাথে না মিশলেও বুঝতে পারছে যে অমুক অমুক লোকজন এখানে তারা টাকা পাচার করে এসছে। এখন তো আপনাকে একটা মজার তথ্য দিই, সেটা হলো জুলাইয়ের যেই আমাদের দেশে যে একটা মানে বেশ বড় একটা ঘটনা ঘটে গেল, বিপ্লব ঘটে গেল, কানাডার সাধারণ জনগণ যারা আমরা বাংলাদেশি আছি ওখানে, আমরাও কিন্তু এই বিষয়টা নিয়ে ওখানে কিন্তু সোচ্চার ছিলাম, এবং সেই প্রবাসের বিশাল একটা ভূমিকা ছিল। হ্যাঁ, এবং কানাডাতে আপনি জানেন, কানাডাতে মূলত কিন্তু উচ্চ শিক্ষিত বা উচ্চ স্কিল, হাই স্কিল মানুষজন কিন্তু ওখানে বেশি, এবং তাদের যেই ইনভলভমেন্টটা ছিল সেটা কিন্তু বেশ শক্তভাবে ওখানে ছিল। আমরা লোকাল এরিয়াতে যেখানে আমরা পেরেছি সেটা করেছি, হাই কমিশনের সামনে গিয়েছি, বা ক্যানাডিয়ান পার্লামেন্টের সামনেও বেশ বড় ডেমনস্ট্রেশন হয়েছিল। সেই জায়গার একটা মূল কথা কিন্তু আমাদের ছিল যে যারা দেশদ্রোহী বা দেশকে যারা ক্ষতি করছে, যে তার একটা বড় অংশ যারা টাকা পাচার করে যাচ্ছে, তাদেরকে বয়কট করার কিন্তু আমরা কমিউনিটি থেকে কিন্তু এই বিষয়টা এসেছিল। আচ্ছা, হ্যাঁ, সো যাদেরকে আমরা জানি যে এই মানুষগুলো দেশ থেকে অর্থ পাচার করে এসেছে, তারা কিন্তু আমরা কিন্তু সচেতনভাবেই তাদেরকে কমিউনিটি থেকে বর্জন করি। এখন যে বিষয়টা একটু আগে বললাম যে কিছু কিছু মানুষ আছে লিগ্যাল প্রসেসে, এখানে আসলে বিষয়টা এটা আমি বলবো যে বায়োল্যাটারাল রিলেশনশিপের একটা বড় অংশ। তবে ক্যানাডিয়ান আইনের কিছু জায়গা আছে যেখানে হয়তো যে এক্সট্রাডিশন যেই সেকশনটা, সেটা কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেলে কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল। বাট আমার মনে হয় যে চেষ্টাটা ঠিক, কারণ আমাদের দেশের আইন দিয়ে তো ক্যানাডার আইন চলবে না। সো আপনাকে ক্যানাডার আইনের ভেতর থেকে কিন্তু আপনাকে ওই কাজটা করতে হবে। সো বায়োল্যাটারাল রিলেশনশিপের জায়গাতে যারা এই বিষয়টা নিয়ে কাজ করবেন, আমি বলবো তাদেরকে আরেকটু যদি ক্যানাডার আইন সম্পর্কে জেনে ওইখান থেকে সেই আইনটাকে প্রয়োগ করে কিভাবে কাজ করা যায় সেটা যদি করা সম্ভব হয়, কারণ বাংলাদেশি প্রচুর আইনজীবী কিন্তু ক্যানাডায় এখন আছে যারা বাংলাদেশি ক্যানাডিয়ান। হ্যাঁ, সো আমি বলবো যে যারা বিশেষত ক্রিমিনাল লয়ার আছেন বাংলাদেশি ক্যানাডিয়ান, তাদের কাছ থেকে আইন বিষয়ে পরামর্শ নিয়ে যে আইনানুগভাবে ক্যানাডার আইনের মধ্যে দিয়ে কিভাবে কাজটা করা যায়, আমি বলবো সেটা চেষ্টা করা যেতে পারে। কারণ আপনারা জানেন যে এখানে আমি ডিরেক্টলি নাম নিচ্ছি না, বাট বেশ অনেকজন আছে নাম করা চিহ্নিত মানুষ যারা আছে, তাদেরকে আসলে বাংলাদেশে ফেরত আনাটা খুব জরুরি ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই জায়গাটা কাজ করা সম্ভব হয়নি। অর্থাৎ একটা স্কোপ আছে, সেটা গভর্নমেন্ট বা সরকার ইচ্ছা করলে, অন্তর্বর্তী সরকার সেটা কাজে লাগাতে পারে। আমরা আলোচনা আসছি, আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আমরা প্রবাসী মুখের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আগেই বলেছি আজকে ৭০০তম পর্ব প্রচার হচ্ছে। আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছি আমাদের দুজন অতিথি, ডক্টর সেলিম রেজা, শিক্ষক ও গবেষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং কাজী শিহাব, অভিবাসন পরামর্শক। আমরা যে জায়গাটিতে সেলিম রেজা আপনার সাথে আলোচনা হচ্ছিল যে পররাষ্ট্র উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে আপনি যেটি বললেন যে প্রবাসীরা যাওয়ার ক্ষেত্রে ৮০% দায় আসলে আমাদের দেশের, কিন্তু আপনি একটু ভিন্ন বললেন যে যে সমস্ত দেশে যায় সেই সমস্ত দেশেও দায় রয়েছে। তো আমরা তো জানি যে সেই সমস্ত দেশেও কিছুটা দায় আছে, কিন্তু আমরা তো করতে পারছি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেখানে কিন্তু আমরা খুব বেশি সোচ্চার হয়ে সমস্যা চিহ্নিত করে তাদেরকে কিন্তু ওই ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারি না যে ধরনের প্রেশার ক্রিয়েট আমাদের পার্শ্ববর্তী দেশ করতে পারে, ভারত, নেপাল বা শ্রীলঙ্কা, তারা করতে পারে, আমরা পারি না। কিন্তু এটা একদমই সত্যি এবং দুঃখের বিষয় যে বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে আমরা এক ধরনের নতজানু নীতি অবলম্বন করে আসছি এবং এটি স্বাধীনতার পর থেকেই কেন জানি করে এসছি। এর কারণটাই হচ্ছে যে বাংলাদেশকে ধরেই নেওয়া হয় যে এখানে একটি গরিব দেশ এবং এখান থেকে বিপুল সংখ্যক মানুষ অভাবের তাড়নায় তারা বিদেশ যাচ্ছেন বা কর্মের খোঁজে বিদেশ যাচ্ছেন। এবং নীতিগত জায়গা থেকে দেখা গিয়েছে যে আমরা সবসময় এমনভাবে আমাদের লোকগুলোকে বিদেশে পাঠিয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে। যেহেতু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের বাস্তবায়নের ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা থাকে না অনেক ক্ষেত্রে, সেই কারণে আমরা কিন্তু আমাদের অভিবাসী শ্রমিকদের বা প্রবাসী ভাই বোনদের অধিকার নিয়ে খুব বেশি কথা কিন্তু সব দেশে বলতে পারি না। এটি যেমন সত্য, ঠিক আর একদিকে প্রবাসী কর্মী পাঠানোর বাইরেও কিন্তু ওই সমস্ত দেশগুলোর সাথে আমাদের অন্যান্য পররাষ্ট্র সম্পর্ক এবং অন্যান্য ধরনের বিভিন্ন রকমের অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক রয়ে যায়। আমরা ধরেই নিই যে আমরা আমাদের প্রবাসী কর্মীদের অধিকার নিয়ে বেশি কথা বললে তাহলে অন্য সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হবে। যেই কারণে প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছরগুলোতে কিন্তু আমাদের প্রবাসী শ্রমিকরাই কিন্তু সবচেয়ে ক্ষতির মুখে পড়ছেন এবং এতটাই ক্ষতির মুখে পড়ছেন যে সেখানে কিন্তু আমাদের শ্রমিকদের মান সবচেয়ে নিম্নমানের হয়ে উঠছে। এবং যেটা আপনি বলছিলেন যে ভারতের শ্রমিকদের তুলনায় বা নেপালের শ্রমিকদের তুলনায়, ইভেন ফিলিপিনের শ্রমিকদের তুলনায় কিন্তু আমাদের শ্রমিকদের প্রতি যে ট্রিটমেন্ট তাদের এমপ্লয়ারের দিক থেকে হোক বা রাষ্ট্রের দিক থেকে হোক, সেটা খারাপ। ওয়েজ তো কম, এটা আমরা দেখতেই পেয়েছি, বিভিন্ন গবেষণা কর্ম আমরা দেখতে পেয়েছি যে আমাদের শ্রমিকরাই সবচেয়ে কম বেতন পান। তো এখন এই সমস্যাগুলোকে দূর করার জন্য কিন্তু শুধুমাত্র ঢাকার দোষ ৮০% বলে বসে থাকার কোনো সুযোগ নেই, বরং এই কথাগুলো বলার অর্থই হচ্ছে যে সমস্যা তোমাদের তরফ থেকে হয়, সেগুলোকে মেনে নেওয়া। আমি কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে সৌদি আরবের সরকারের বিভিন্ন রকমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু আমি বলেছি যে সৌদি আরবে আমাদের শ্রমিকদের শোষণ, বিশেষ করে নারী শ্রমিকদের যে সব দুর্বিষহ ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর দায় সৌদি আরবকে নিতে হবে। এবং সৌদি আরব সরকারের প্রতিনিধিরা তারা একদম অন দ্য স্পট আমাকে বলেছেন যে না, সেইগুলোর বেশিরভাগ সমস্যা তোমাদের ঘাড়ে চাপবে, কারণ তোমরাই তোমাদের তরফ থেকে অদক্ষ লোক পাঠিয়েছো, প্রশিক্ষণবিহীন লোক পাঠিয়েছো, ভাষা জানে না এমন লোক পাঠিয়েছো। আমরা এটা পাঠাতে চাইলেই তোমরা নিয়েছো কেন, এই প্রশ্নটা করার কিন্তু জায়গা আমরা রাষ্ট্রীয়ভাবে কখনো দেখিনি। এবং তাদের বয়ান বা তাদের ন্যারেটিভসগুলোই সবসময় আমরা গ্রহণ করেছি এবং দিনের পর দিন আমরা মেনে নিয়েছি যে আমাদের শ্রমিকদের দোষ, আমাদের শ্রমিকদের দোষেই তারা শোষণের শিকার হয়, আমাদের শ্রমিক কম দক্ষ, এই জন্যই তারা কম বেতন পায় এবং আমরা নিজেরাই দুর্নীতিগ্রস্ত এবং সেই কারণে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আমাদের সমস্যার কারণেই আমাদের ভোগান্তিগুলো হয়। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমার উপায়টা কি সেটাই জানতে চাই। এটার উপায়টাই হচ্ছে যে পুরো বিষয়টাকে সামগ্রিকভাবে আপনাকে দেখতে হবে। রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়া এটা একটা জটিল প্রক্রিয়া। পৃথিবীর যতগুলো ভালো দেশ নিয়োগ প্রক্রিয়ায় উন্নতি করেছে এবং আপনি দেখবেন যে উন্নত দেশে অভিবাসনের যে প্রক্রিয়া রয়েছে, আমার পাশে আরেকজন আলোচক রয়েছেন, উনি উন্নত দেশ কানাডাতে কাজ করেন, সেখানেও কিন্তু বিদেশ যাওয়ার প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত কঠোর এবং খুবই ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। কিন্তু আমরা যে প্রক্রিয়ায় লোকজন পাঠাই অনেক সময় কিন্তু সেই প্রক্রিয়াটা স্বচ্ছ হয়ে ওঠে। আমাদের তো যেহেতু আমরা মানে আমাদের লোকজন বেশি, মানে আয়তনে অনেক লোক সংখ্যা বেশি, এজন্য আমাদের একটা মানুষের কাছে কোনোভাবে দিতে পারলেই হলো, মানে একদমভাবে তাদেরকে একদম তাই। এবং দেখেন আমরা আজকে প্রায় 15-20 বছর ধরে আমি নিজেই বলে আসছি যে আমাদের দেশ থেকে লোক পাঠাতে কেন এত খরচ হবে। যেখানে আমার পাশের দেশের লোক 70,000 টাকা 50,000 টাকা করে যায়, সেখানে আমার লোকের কেন 8 লাখ টাকা লাগে। এটি বলতে বলতে দেখা গেল যে এমন একটা পর্যায়ে এসছে আমরা সবাই মোটামুটি মেনে নিয়েছি যে আমাদের অভিবাসন ব্যয় বেশি। এবং অভিবাসন ব্যয় বেশি কেন সেটি কিন্তু খুব বেশি আমরা দেখতে পারিনি।
কারোটি দেখতে গেলেই প্রথমেই যার নাম উঠে আসে সেটা হচ্ছে যে রিক্রুটিং এজেন্টস। এবং রিক্রুটিং এজেন্টরা তারা কিভাবে বিভিন্ন রকমের কায়দা কানুন করে মানুষজনকে প্যাচের মধ্যে ফেলে এই 70,000 টাকার খরচকে 7 লাখ টাকা বানিয়ে দেয়, কি করে মানুষজনকে দালাল নির্ভর করে তোলে, কি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় না, কোর্টে গিয়েও তাদের বিরুদ্ধে কত রকমের আমরা অনিয়মের মধ্যে পড়ি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব বেশি কাজ হয়নি। এবং সামগ্রিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের দোষ যেমনটা রয়েছে, আমি একেবারে অস্বীকার করছি না, যদি মাননীয় উপদেষ্টার কথাও ধরে নিই যে সত্যিকার অর্থে যদি আমাদের 80% দোষ হয়ে থাকে, এতদিনে কেন আমরা সেই দোষগুলোকে ঠিক করতে পারলাম না? এখন তো অবশ্যই নতুন সরকারের কি সেরকম অঙ্গীকার রয়েছে যে এই 80% কমিয়ে 40 ভাগে আনা হবে, সংস্কার কমিশন হয়েছে 20 ভাগ আনা হবে? এবং সেখানে কিন্তু আরেকটি প্রশ্ন চলে আসে। এই সংস্কার কমিশনের বিষয়ে আসতেছি, তার আগে আমি একটু কাজী শিহাবের কাছে জানতে চাচ্ছি। কাজী শিহাব, আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে প্রবাসীরা বা যারা অভিবাসী আছে তাদের উপর একটা খড়গ নেমে এসেছে এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে। এবং আমাদেরও এ পর্যন্ত সম্ভবত 34 জন বা এরকম একটা সংখ্যা তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। তো যেহেতু কানাডা যুক্তরাষ্ট্র পাশাপাশি এবং মানুষের স্বপ্নই থাকে যুক্তরাষ্ট্র কানাডা বাংলাদেশিদের বিশেষ করে, তো কানাডায় এর কোনো ঢেউ পড়ার সম্ভাবনা আছে কিনা? বা যেহেতু কানাডার সামনে নির্বাচন এবং ট্রুডো চলে গেছেন এবং অভিবাসন নীতি সেখানে একটা বড় একটা নেক্সট নির্বাচনে ভূমিকা রাখবে। বর্তমানে আমি যেটা বলবো যে ট্রাম্প আসার কারণে ইউএসএতে যে বিষয়টা এসছে, এখন এখানে আপনাকে মানতে হবে যে আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের ইন্টারনাল যে পলিসি যা আসছে আপনাকে সেটা মানতে হবে। ট্রাম্পের ক্ষেত্রে ইউএসএতে সে যেটা বলেছে তার দেশের জন্য সে কিছু কিছু বিষয় এটা স্বীকার করবে না বা মানবে না। এখন সেটা বলে দেওয়ার পরেও যদি আপনি, যেমন আমি যদি বলি যে প্রো ইসরায়েল বা প্রো প্যালেস্টাইনের ক্ষেত্রে যে বিষয়টা খুব স্পেসিফিকলি বলা আছে, এখন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আপনি সেই কাজগুলো করেন তার দায়ভার কিন্তু আপনি আসলে ওই দেশের সরকারকে দিতে পারেন, কারণ তারা খুব ক্লিয়ারলি বলেছে আমরা এটা পছন্দ করবো, এটা আমরা পছন্দ করবো না। সো এখন দুঃখজনক হলেও সেটার ভেতরে কেউ কেউ পড়ে গেছে। আর কানাডার ক্ষেত্রে যদি বলি যে হ্যাঁ, সামনে ইলেকশন আসছে, লিবারেল এবং কনজারভেটিভ মেইন দুইটা পলিটিক্যাল পার্টি, তাদের ভিতরে বেশ কাছাকাছি মানে আমি বলবো যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আমেজ পাওয়া যাচ্ছে। আদতে কী হবে সেটা আমরা জানি না, সেটা হয়তো ভোটের পরে আমরা জানবো। লিবারেল গভর্নমেন্ট বরাবরই ইমিগ্রেশন ফ্রেন্ডলি গভর্নমেন্ট হিসেবে সবাই জানে। সো যদি লিবারেল গভর্নমেন্ট আসে তাহলে হয়তো মানে সেরকম নেগেটিভ বা ড্রাস্টিক কোনো ইম্প্যাক্ট আমরা পাবো না। বাট বর্তমান সময়ে খুব এই গত এক সপ্তাহের মধ্যে আমাদের যখন ইন্টারভিউ হলো সে জায়গাতে কনজারভেটিভ পার্টির যে দাঁড়াচ্ছেন পলিভিয়ার, উনি বেশ সরাসরি প্রো ইসরায়েলি স্ট্যান্ড নিচ্ছেন এবং ওনার যে কথাবার্তাগুলো বলছে সেটা কিন্তু ট্রাম্পের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। সো সেক্ষেত্রে আমাদের ধারণা করা হচ্ছে যে যদি কনজারভেটিভ আসে এবং পলিভিয়ার যদি প্রাইম মিনিস্টার হয় সেটার একটা বেশ বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের এখানে পড়বে। এবং তার অভিবাসীদের উপরে হ্যাঁ সেটাই, যে কারণ যারা অলরেডি সিটিজেন, হ্যাঁ, তাদেরকে তো আইনগতভাবে কিছু করতে পারবে না, তবে পার্মানেন্ট রেসিডেন্টও যারা আছে তারাও কিন্তু এই খড়গের আওতায় পড়তে পারে। বের করে আইনি, হ্যাঁ, কারণ হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট মানে আপনি এখনো সিটিজেন না এবং আপনার ভোট দেওয়ার অধিকার এখনো তৈরি হয়নি। সো পার্মানেন্ট রেসিডেন্ট থেকে যখন সিটিজেন হবে সেটা একটা পরীক্ষার মধ্যে দিয়ে ইন্টারভিউ নিয়ে তারপরে হয়। সো সেই জায়গাটাতে তারা হাত দিবে কিনা এখন আমরা বুঝতে পারছি না। তবে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে যারা আছেন, ধরেন ওয়ার্কার বা স্টুডেন্ট এরকম যারা আছেন, তাদের উপরে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, এটা আমরা মনে হচ্ছে। যেহেতু আপনি ট্রাম্পের মতো করেই একই ভাষায় কথা বলছেন এবং আপনাদের চিন্তা ধ্যান ধারণাটাও একই লাইনে যাচ্ছে, সো আশা করা যায় যে এরকম কিছু একটা হবে যেটা হয়তো আমাদের জন্য খুব একটা সুখকর হবে। তাই তো কমিউনিটির বা অভিবাসী বেশিরভাগই, শুধু বাংলাদেশি না, বেশিরভাগই তো লিবারেল পার্টির দিকেই। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কি যে আমি বলবো যে যারা এই অনুষ্ঠান দেখবেন তারা সচেতন হয়ে যাবে এখন থেকেই, আনটিল আনলেস ইলেকশন শেষ হচ্ছে, যে সচেতনভাবে এমন কোনো রাজনৈতিক পোস্ট বা স্পেসিফিক ডিরেক্ট সাপোর্ট তারা যেন না দেয়। এটা আমার অনুরোধ থাকবে সবার প্রতি, যেটা হয়তো পরবর্তীতে তাদের পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার পাথওয়েটা বন্ধ হয়ে যায় বা পার্মানেন্ট রেসিডেন্ট থেকে সিটিজেন হওয়ার পাথওয়েটা বন্ধ হয়ে যায়। কারণ আপনি যখন আরেকটা দেশে আছেন, ওই দেশের যে আইনটা আসছে আমি বলবো সেটাকে সম্মান জানানোটাই বুদ্ধিমানের কাজ হবে। যে সংখ্যক অভিবাসী কানাডাতে আছে, এটা কি নির্বাচনে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে? আমি 2024 সালে যেটা আমাদের স্ট্যাটিস্টিক্স শেষে ছিল, বাংলাদেশি ক্যানাডিয়ান যারা সিটিজেন এই মুহূর্তে তাদের সংখ্যাটা 1 লাখের কিছু উপরে। আমি সব মিলে বলছি, শুধু বাংলাদেশি মিলে তো আর
পোলিংয়ে এখনও পর্যন্ত লিবারেল বেশ ভালোভাবে এগিয়ে আছে। যদি এই ধারাটা থাকে, কারণ বলিভিয়ার মানে কনজারভেটিভ পার্টির যিনি আছেন তিনি যে বক্তব্য দিয়েছেন এটার পরে আসলে কনজারভেটিভ পার্টি একটু বেশ পেছনের দিকে পড়ে গেছে। তো এইটা যদি থাকে ইলেকশন পর্যন্ত, তাহলে দের ইজ এ হিউজ পসিবিলিটি যে লিবারেল গভর্নমেন্ট আবার আসবে। আর যদি এর মধ্যে ড্রাস্টিক কোনো কিছু চেঞ্জ না হয়, এমন কোনো স্ট্র্যাটেজি বা এমন কোনো কমিটমেন্ট নিয়ে দেশবাসীর কাছে না আসে কনজারভেটিভ নেতা, তাহলে হয়তো তার জয়ের সম্ভাবনা এই মুহূর্তে কম। জি, ডক্টর সেলিম, সংস্কার নিয়ে কথা হচ্ছিল। সব ক্ষেত্রে আমরা সংস্কার কমিশন দেখছি, কিন্তু প্রবাসী খাত এত বড় একটা খাত, বিশেষ করে গার্মেন্টসের পরই, যেখান থেকে আমরা রেমিট্যান্সের দিকে তাকিয়ে থাকি এবং গর্ব করে বলি যে এই কয়দিনে এত রেমিট্যান্স আসলো, সেখানে কি স্পেসিফিক কোনো সংস্কার কমিশন দরকার ছিল, বা যে শ্রম কমিশন বা কোনো কমিশনে সেখানে প্রবাসীদের নিয়ে কিছু বলা হয়েছে কিনা? দেখেন, এটা বলতে নিজের কাছে খুব খারাপ লাগে, কিন্তু সামগ্রিকভাবে আমরা যে দেখি সেটা সত্যিকার অর্থে খুব হতাশাজনক। প্রবাসী কর্মীদেরকে নিয়ে আমরা সবসময় অহংকার করি, তাদের পাঠানো রেমিটেন্স নিয়ে আমরা গর্ব করি, তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের বিরাট অবদান রয়েছে বলে আমরা বারবার বিভিন্ন রকমের উচ্চস্বরে অনেক কিছু বলি। কিন্তু যখন নীতি প্রণয়নের বিষয় আসে বা নীতিগত মূল্যায়নের প্রসঙ্গ আসে, তখন কিন্তু আমরা দেখতে পাই কেন জানি কোনো এক অজানা কারণে প্রবাসীরা কোণঠাসা হয়ে পড়েন। এবং তারই একটি প্রমাণ হচ্ছে এই সংস্কারের যেই ট্রেন্ড যাচ্ছে সেটার মধ্যে কিন্তু আমরা প্রবাসীদেরকে আনতে পারিনি, বা প্রবাসীদের সমস্যাগুলো নিয়েও যে একটা কমিশন করা যেতে পারে, বা একটি সম্পূর্ণ গতিশীল খাতকে কি করে আরেকটু ভালো করা যায় এবং এখানকার অনিয়মগুলো দূর করার জন্য কী রকম পদক্ষেপ নেওয়া যায়, সেটা কিন্তু আমরা দেখিনি। এবং আপনার এই অনুষ্ঠানেই খুব সম্ভবত আমরা জুলাইয়ের পরে আলোচনা করেছিলাম যে কেন এই খাতে অভিবাসন সংস্কার কমিশনটা দরকার, এবং এত বিরাট একটি খাত যেখানে আমরা ধরে নিচ্ছি 1,20,00,000-এর উপরে মানুষ এই মুহূর্তে প্রবাসে বাস করছেন, তাদের সমস্যাগুলো অসংখ্য, এবং সেটার জন্য একটা বিশেষ কমিশন দরকার, কিন্তু সেটি হয়নি, অত্যন্ত পরিতাপের বিষয়। কিন্তু যে কমিশনটি প্রবাসী কর্মীদের বিষয় নিয়ে কাজ করেছেন সেটির নাম হচ্ছে বাংলাদেশ শ্রম কমিশন, এবং সেই শ্রম কমিশনটি সবচেয়ে বড় কমিশন, যেটিতে প্রায় 18 জন সদস্য কাজ করেছেন, এবং তারা গত 21শে এপ্রিল মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদনও জমা দিয়েছেন, এবং প্রতিবেদনটি একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে পড়ে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সবচেয়ে খারাপ আমার যেটি লেগেছে সেটি হচ্ছে যে এই প্রতিবেদনে পুরো শ্রম খাতকে সংস্কার করার জন্য বড় দাগে 25টি উপদেশ দেওয়া হয়েছে, বা 25টি রেকমেন্ডেশন এসেছে, সেখানে নির্দেশনা এসেছে। সেই 25টির মধ্যে 24 নম্বর যে উপদেশটি বা যে পরামর্শটি এসেছে সেটি হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে। এবং এটা আমি বলছি না যে পুরো প্রতিবেদনের মধ্যেই কিছু ভালো দিক আছে, যেমন প্রবাসী কর্মীদের বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা নিয়ে আন্তর্জাতিক বাজারে এবং দেশীয় পর্যায়ে কী কী ধরনের অনিয়মগুলো রয়েছে সেগুলো বেশ ভালোভাবেই উঠে এসেছে, তাদের দক্ষতার বিষয়গুলো উঠে এসেছে, তাদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে উঠে এসেছে, তাদের ভোটাধিকারের বিষয়ে উঠে এসেছে, অনেকগুলো বিষয় উঠে এসেছে। কিন্তু যখন আমরা পত্রিকার হেডলাইনে দেখি যে 17 দিনে $2 বিলিয়ন এসছে, সেটি যেমন বড় করে হেডলাইন হয়, কেন একটি সংস্কার কমিশনের প্রতিবেদনে আমার প্রবাসী অধিকার বা প্রবাসী কর্মীদের অধিকারকে আমরা সামনের দিকে অথবা শুধু প্রবাসীদের নিয়েই তো একটা কমিশন করার, সেটি তো হয়নি। কারণ বাংলাদেশের জনসংখ্যা কত, 20 কোটি বা 18 কোটি শুরু করে যাই, তার ভিতরে 1 কোটি বা 1.5 কোটি লোক যদি বাইরে থাকে, তো পার্সেন্টেজ করলেও তো একটা যতগুলো কমিশন হয়েছে সেটি হয়নি, এবং সেটি তো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আশাই ছিলাম, কিন্তু সেটি হয়নি। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে এই সংস্কার কমিশন যেভাবে শ্রমিকদের অধিকার এবং শ্রমিকদের সুরক্ষা বা শ্রমিকদের কল্যাণের বিষয়টিকে উপস্থাপন করেছে, সেটি দেখলে আপনার হয়তো মনে হতে পারে যে সকল শ্রমিক মনে হয় একই রকমের। আচ্ছা, কিন্তু ব্যাপারটা তো তা নয়। একজন গার্মেন্টস কর্মী আর একজন প্রবাসী নির্মাণ শ্রমিক কিন্তু এক না, এবং তার কর্মসংস্থানের বিষয়, তার কর্মক্ষেত্রের সমস্যাগুলো কিন্তু কখনোই গার্মেন্টস কর্মীর কর্মক্ষেত্রের সাথে মিলবে না। এবং এই যে স্বকীয়তা, প্রবাসী কর্মীরা যে একটা স্বকীয় বা একটা আলাদা বৈশিষ্ট্য, তাদের জন্য যে একটা আলাদা কিছু করা দরকার, সেই জায়গাটা আমরা কেন জানি খুব বেশি দেখতে পাই না। হয়তো বা এটি এরকম হতে পারে, আমার ধারণা যে প্রবাসী অধিকার নিয়ে বেশি কথা বললে পরে অন্যরা নারাজ হন, যেটি দিয়ে আমরা আলোচনাটা শুরু করলাম, যে যখনই আমরা সমস্যাগুলো নিজের ঘাড়ে চাপিয়ে নিই তখনই যেন কাউকে না কাউকে দায় মুক্তি দিই, এবং এইটি একটি দায় মুক্তির কৌশলও হতে পারে। আমরা সেই দিকে চলে এসেছি। আমরা কাজী শিহাব, আপনার কাছে, যেটা আপনি ইমিগ্রেশন নিয়ে কাজ করেন, ইমিগ্রেশন
অভিবাসন পরামর্শক হিসেবে কাজ করেন। কানাডার সর্বশেষ ইমিগ্রেশন নিয়ে একটু জানতে চাচ্ছি যে কেউ যদি বাংলাদেশ থেকে বৈধ উপায়ে যেতে চায়, বিশেষ করে পয়েন্টের ভিত্তিতে যেভাবে যায়, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি যে বৈধভাবে যদি যেতে চায় এখন নাকি নির্বাচনের পরে দেবে, অথবা কী ধরনের সাজেশন আপনার? আচ্ছা, কানাডা অবশ্যই একটি ইমিগ্রেশন ফ্রেন্ডলি দেশ এবং কানাডার ইমিগ্রেশন সিস্টেম এটা চলতেই থাকবে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে যে পরিমাণ স্কিল ইমিগ্রেন্ট বা এডুকেটেড মানুষজন যাওয়া উচিত ছিল, আমি যদি দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশী দেশগুলোর দিকে তাকাই, সেই তুলনায় আমাদের অংশগ্রহণ খুবই খুবই কম। এবং আমাদের থেকে নেপালের যে পরিমাণ স্কিল ইমিগ্রেন্ট বা স্টুডেন্টরা ওখানে পড়তে যায়, সেই সংখ্যাটা আমাদের থেকে অনেক বেশি। আমি গত 3 বছরের যেই রিপোর্টটা আছে, সেখানে টপ 10টা দেশের যেই লিস্ট এসছে, সেখানে বাংলাদেশ 10 নম্বরে এবং নেপাল আছে, সম্ভবত ভারত 1 নম্বরে আছে, নেপাল সম্ভবত 5 বা 6 নম্বরে আছে, বাংলাদেশ সেখানে 10 নম্বরে। এবং আপনারা জানেন 2023-এর শেষের দিকে কিন্তু কানাডা ভিসা নিতে একটু শিথিল করাতে বেশ অনেক মানুষ কিন্তু সেখানে চলে গিয়েছিল। বিশেষ করে ভিজিট ভিসার একটা সুযোগ ছিল, ভিজিট ভিসায় ওখানে গেলে সেটাকে আপনি ওয়ার্ক পারমিটে বা স্টাডি পারমিটে চেঞ্জ করতে পারতেন। তো সেই সুযোগে আপনি যখন একটু আগে বলছিলেন যে প্রতারণার জায়গাগুলো বা বাংলাদেশে বর্তমান যে প্রচুর কনসালটেন্সি ফার্ম আছে, রাস্তার মোড়ে মোড়ে মাশরুমের মতো গজিয়ে গেছে, এরা করে কি মানুষকে একটা আশা দেখায় যে কানাডার আকাশে বাতাসে ডলার উঠছে। আমি নিজে সৌদি আরবে ছিলাম 11 বছর, ওখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। সেখানেও মানুষদের এই একই যে সৌদি আরবে গেলেই আপনার খালি রিয়াল, পেট্রো ডলার। তো মানুষকে ওই টোপটা দেওয়া হয় প্রতারণার অংশ হিসেবে। এবং সহজ সরল মানুষগুলো, কারণ মধ্যপ্রাচ্যের একটা দেখবেন যে ম্যান পাওয়ারের মূল অংশটা কিন্তু অল্প শিক্ষিত বা অশিক্ষিত। কিন্তু আমি যদি কানাডার কথা বলি, সেখানে কিন্তু সাধারণত উচ্চশিক্ষিত বা মধ্যশিক্ষিত যারা আছে স্কিল ট্রেডের, তারা যায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কানাডা ট্রানজিশন যেটা আছে, কানাডা ট্রানজিশনের ক্ষেত্রে বাংলাদেশিদের একটা বড় বাধার জায়গাটা হচ্ছে প্রথমত ইংরেজি ভাষার দক্ষতা, যেহেতু ওখানে ইংরেজি স্পিকিং কান্ট্রি, সো সেখানে স্বভাবতই আপনাকে আইএলস এক্সাম দিতে হয়। এখন আইএলস এক্সামের একটা, যেহেতু ওখানকার ইমিগ্রেশন সিস্টেমটা পয়েন্ট সিস্টেম, সো আইএলসের স্কোরটা আপনি যত উপরে তুলবেন তত আপনার স্কোরের জায়গাটা বেড়ে যাবে এবং তত আপনার সম্ভাবনাটা বাড়বে। এবং আমি নিজে একসময় শিক্ষক ছিলাম, এখন ইমিগ্রেশন নিয়ে কাজ করছি। আমি নিজে দেখেছি যে বাংলাদেশিদের আইএলস পরীক্ষা দিতে যাওয়ার পেছনে একটা বিশাল ভীতি কাজ করে, কেন আমি জানি না। হ্যাঁ, তবে যারা এর পেছনে লেগে থাকে তারা কিন্তু ঠিকই পারছে, ভালো করে, যদিও সেই সংখ্যাটা অনেক কম। তবে রিসেন্ট টাইমে যেটা হচ্ছে যে স্টাডি পারমিটে প্রচুর মানুষ এখান থেকে যাচ্ছে। অ্যান্ড আনফর্চুনেটলি এই প্রসেসিংটা আমি যদি বলি যে কোনো মানুষ যদি চায়, কানাডার ইমিগ্রেশন সিস্টেমটা এত বেশি ট্রান্সপারেন্ট, ওদের যে ইমিগ্রেশন ওয়েবসাইট আছে canada.ca, সেই ওয়েবসাইটে আপনার পুরো প্রক্রিয়াটা কিন্তু একদম পরিষ্কারভাবে বলা আছে। তো যে কেউ যদি চায় নিজে নিজে অ্যাপ্লাই করে যেতে চায়, সে কিন্তু খুব সুন্দর করে সেটা করতে পারে। এখন কারো যদি মনে হয় যে প্রফেশনাল কারোর সহযোগিতা দরকার, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এজেন্সিগুলো আসলে বৈধ না। ক্যানাডিয়ান সরকারের আমরা যারা আরসিআইসি আছি বা ক্যানাডিয়ান লয়ার আছে, তারা একমাত্র বৈধভাবে তাদের হেল্প নিতে পারে। যে ধন্যবাদ কাজী শিহাব এবং ডক্টর সেলিম রেজা, দুজনকেই অসংখ্য ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে, চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের পর্বে আমরা গুরুত্ব সহকারে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি, আমরা আগেই বলেছি যে মালয়েশিয়ার সিন্ডিকেট নিয়ে, মালয়েশিয়া কেন, বিশ্বের বিভিন্ন দেশের যে আমরা অভিবাসী পাঠাতে চাই, তাদেরকে নিয়ে যারা এজেন্সি রয়েছে, নানা ধরনের সিন্ডিকেট করে থাকে, সেই সিন্ডিকেট আসলে একটা ভাঙার সময় চলে এসেছে কিন্তু এখন। কারণ অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের সেই প্রত্যাশা, মানুষেরও সেই প্রত্যাশা যে পরিবর্তন হবে, এই প্রবাসী খাতেও সেই ধরনের পরিবর্তন হবে। তো সেই প্রত্যাশা আমরা আমাদের অনুষ্ঠান থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।